নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সকলের প্রিয় গল্পকার। আজ যে গল্পটি আপনাদের শোনাব সেটি আমার নিজের নয়, বরং একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তিনি চেয়েছেন এই গল্পটি আপনাদের সামনে তুলে ধরি, কিন্তু তার পরিচয় যেন সম্পূর্ণ গোপন থাকে। আর হ্যাঁ, গল্পটি শোনার সময় একটু মনোযোগ দেবেন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম বলতে আমি দ্বিধাবোধ করছি, তবে এই গল্প শুধু আমার নয়, এক সাধারণ বাঙালি পরিবারের চাপা আর্তনাদ, এক নিষিদ্ধ প্রেমের গল্প, যা সমাজের চোখে অপরাধ হলেও হৃদয়ের গভীরে ছিল এক তীব্র অমোঘ আকর্ষণ। আমার স্বামী অরিন্দম একটি বহুজাতিক কোম্পানিতে সিকিউরিটি ইনচার্জের পদে কাজ করেন। অরিন্দমের বাবা অর্থাৎ আমার শ্বশুরমশাই একসময় বেশ প্রভাবশালী ব্যক্তি ছিলেন। গ্রামের বাড়িতে তার একটি বিশাল জমিদারি ছিল, যা এখন সময়ের সাথে সাথে অনেকটাই ক্ষয়িষ্ণু। অরিন্দমের বাবার এক বন্ধুর কথা মনে আছে, যার ভাই ছিলেন আমাদের গ্রামেরই একজন নামকরা শিক্ষক। তার নাম ছিল রঞ্জন। রঞ্জনদা, যেমনটা আমরা তাকে ডাকতাম, তিনি ছিলেন যেমন জ্ঞানী তেমনই সুপুরুষ। তার তীক্ষ্ণ দৃষ্টি, গভীর কণ্ঠস্বর এবং শান্ত অথচ দৃঢ় আচরণ যে কোনো নারীর মনেই এক ভিন্ন অনুভূতি জাগাত। আমার জীবনে অরিন্দমের আগমন ঘটেছিল পারিবারিকভাবে। প্রেম বলে তেমন কিছু ছিল না, ছিল শুধু সামাজিক বাধ্যবাধকতা এবং দুই পরিবারের সম্মতিতে বিয়ে। অরিন্দম ভালো মানুষ, দায়িত্ববান, কিন্তু তার জীবনে আমি ছিলাম কেবল একজন সহধর্মিণী, একজন কর্তব্য পালনের অংশ। তার চোখে আমি কখনো সেই প্রথম প্রেমিকার সেই দীপ্তি দেখিনি, যা একজন নারীর কাঙ্ক্ষিত। এই শূন্যতা, এই অতৃপ্তি আমাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছিল। রঞ্জনদা, যিনি কিনা সেই স্কুল শিক্ষক ছিলেন, তিনি আমাদের গ্রামেরই মানুষ, অরিন্দমের বাবার বন্ধুর ভাই। সেই সূত্রে আমাদের বাড়িতে তার যাতায়াত ছিল। প্রথম প্রথম তিনি আসতেন শুধু তার বন্ধুর খোঁজ নিতে কিংবা গ্রামের কোনো কাজে, কিন্তু ধীরে ধীরে তার আসা যাওয়া বাড়তে লাগল, আর আমার মনেও এক নতুন ঝড় বইতে শুরু করল। আমার বয়স তখন সবে ৩২। অরিন্দমের চেয়ে রঞ্জনদা বয়সে বড় ছিলেন, হয়তো প্রায় ৩৫ কি ৩৬। তার ব্যক্তিত্বে ছিল এক অমোঘ আকর্ষণ, যা আমাকে চুম্বকের মতো টানত। তার কথা বলার ধরন, তার জ্ঞানগর্ভ আলোচনা এবং তার চোখের গভীরে লুকিয়ে থাকা এক বিষণ্ণতা, সবকিছুই আমাকে আচ্ছন্ন করে ফেলত। আমরা যখন কথা বলতাম মনে হতো সময়ের কোনো অস্তিত্ব নেই। আমার মনের সব অব্যক্ত কথা, সব চাপা কষ্ট যেন তিনি এক নিমিষেই বুঝে ফেলতেন। অরিন্দম প্রায়শই অফিসের কাজে বাইরে থাকত, কখনো কখনো ২-৩ দিনও ফিরত না। এই সময়টায় আমার একাকিত্ব আরও বেশি করে আমাকে গ্রাস করত। আর ঠিক তখনই আমার জীবনের সবচেয়ে বড় ভুল, বা বলা ভালো সবচেয়ে বড় প্রাপ্তি, রঞ্জনদা আমার জীবনে আরও বেশি করে জড়িয়ে পড়তে লাগলেন। একদিন রাতে প্রায় মাঝরাত, অরিন্দম অফিসের কাজে দৌড়েছিল। আমি একা শুয়েছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। এত রাতে কে আসতে পারে ভেবে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। দরজা খুলে দেখি রঞ্জনদা দাঁড়িয়ে, তার চোখে মুখে এক অন্য রকম আলো। এত রাতে? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। তোমাকে একটা জরুরি কথা বলার ছিল, তিনি বললেন, তার কণ্ঠস্বর আগের চেয়েও গভীর। আমি তাকে ঘরে ঢুকতে দিলাম। আমার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল। অরিন্দমের অনুপস্থিতিতে এই গভীর রাতে একা ঘরে রঞ্জনদার উপস্থিতি আমাকে এক অদ্ভুত রোমাঞ্চে ভরিয়ে দিচ্ছিল। তার শরীরের ঘ্রাণ, তার নিঃশ্বাসের শব্দ, সবকিছুই আমার মনে এক অন্য রকম উত্তেজনা তৈরি করছিল। তিনি আমার সামনে এসে দাঁড়ালেন, তার চোখ আমার চোখের ওপর স্থির। জানো, তিনি খুব আস্তে বললেন, আমি অনেক রাত থেকেই তোমাকে ভালোবাসি। হয়তো এটা বলা ঠিক নয়, হয়তো এটা ভুল, কিন্তু আমি আর নিজেকে আটকাতে পারছি না। তার কথায় আমার শরীর কেঁপে উঠল। এতদিন ধরে যে অনুভূতির সাথে আমি লড়াই করছিলাম, যা আমি কাউকে বলতে পারিনি, আজ তা প্রকাশ পেল। আমিও ফিসফিস করে বললাম, আমিও। আমার গলা শুকিয়ে কাট। সেই রাতে যা ঘটেছিল তা ছিল এক নিষিদ্ধ, ভয়াবহ কিন্তু অনাবিল আনন্দের অধ্যায়। আমরা একে অপরের সান্নিধ্যে এসেছিলাম। আমাদের শরীরের প্রতিটি রেখা যেন একে অপরের জন্য আঁকা ছিল। তার স্পর্শে আমার সব শূন্যতা ভরিয়ে গিয়েছিল। আমি যেন এক নতুন জীবনে প্রবেশ করেছিলাম। এরপর থেকে প্রায় প্রতি রাতেই, যখনই অরিন্দম বাড়িতে থাকত না, রঞ্জনদা আসতেন। আমি সিকিউরিটি ইনচার্জের স্ত্রীর ভান করে আমার নিরাপত্তা আর সমাজের চোখে সম্মান রক্ষা করে এক গোপন পাপের নদীতে ভেসে চলছিলাম। তিনি আসতেন আমার কক্ষে গভীর রাতে। কখনো কখনো আমরা জানালার ধারে দাঁড়িয়ে বাইরে চাঁদের আলো দেখতাম।
কখনো বা নিভৃতে একে অপরের সান্নিধ্যে নিজেদের খুঁজে পেতাম। তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল রোমাঞ্চকর। তার ঠোঁটের স্পর্শ, তার শরীরের উত্তাপ, তার নিঃশ্বাসের শব্দ সবকিছুই আমাকে পাগল করে তুলত। আমি জানতাম এটা ভুল, এটা অন্যায়, কিন্তু অরিন্দমের ভালোবাসা থেকে বঞ্চিত আমি রঞ্জনদার অমোঘ আকর্ষণে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। একদিন সবথেকে ভয়ের ঘটনা ঘটল। অরিন্দম সেদিন রাতে অপ্রত্যাশিতভাবে বাড়ি ফিরে এলো। আমি আর রঞ্জনদা তখন আমার কক্ষে, একে অপরের সান্নিধ্যে। হঠাৎ দরজায় অরিন্দমের ডাক। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। রঞ্জনদা প্রায় লাফিয়ে উঠলেন। কি করব? আমি আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলাম। রঞ্জনদা দ্রুত আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। ভয় পেও না, আমি আছি। অরিন্দম আবার ডাকল, ওগো, আছো? দরজা খোলো। আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে বিছানা থেকে উঠলাম। রঞ্জনদা দ্রুত জানালার দিকে এগিয়ে গেলেন। গ্রামের বাড়িতে এই ঘরটির পেছনের দিকে একটি ছোট বাগান ছিল এবং সেই বাগানের পাশে ছিল একটি পুরনো কুঁয়ো। আমি রঞ্জনদার দিকে তাকিয়ে রইলাম, আমার চোখে জল। তুমি যাও, আমি ফিসফিস করে বললাম, আমি সামলে নেব। রঞ্জনদা আমার দিকে তাকালেন। তার চোখে মুখে একই রকম গভীর আবেগ। তিনি আমার হাতটা আলতো করে চেপে ধরলেন। আমি আসবো আবার, বলে তিনি দ্রুত জানালার দিকে এগিয়ে গেলেন। আমি তখনও দরজার দিকে তাকিয়ে। অরিন্দম আবার ডাকছে। আমি দ্রুত দরজা খুলে দিলাম। এত দেরি করলে কেন? অরিন্দম জিজ্ঞেস করল। কিছু না, আমি বললাম, আমার কণ্ঠস্বর স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করে। ঘুমোচ্ছিলাম। অরিন্দম ঘরে ঢুকল। তার সন্দেহ হচ্ছিল কিনা আমি বুঝতে পারছিলাম না, কিন্তু তার চোখে আমি সেই পরিচিত শূন্যতাটাই দেখতে পেলাম। সে আমাকে আলতো করে জড়িয়ে ধরল, কিন্তু আমার মন তখন পড়েছিল জানালার বাইরে, যেখানে রঞ্জনদা হয়তো গভীর রাতে অন্ধকারের মধ্যে লুকিয়ে আছেন। পরদিন সকালে আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম, কুঁয়োর দিকে তাকিয়ে রইলাম। রঞ্জনদা কি সেখানে ছিলেন? তিনি কি নিরাপদে বাড়ি ফিরেছেন? আমার মন কেবল এই প্রশ্নই করছিল। সেদিন রাতে অরিন্দম যখন ঘুমিয়েছিল, আমি চুপি চুপি আমার ঘরের জানালা খুলে বাইরে তাকিয়েছিলাম। রাতের অন্ধকারে কুঁয়োর ধারে আমি কাকে যেন দেখতে পেলাম। সে কি রঞ্জনদা, নাকি আমার মনের ভুল? আমার জীবনের এই গোপন অধ্যায়, এই নিষিদ্ধ প্রেম আমাকে কোথায় নিয়ে যাবে আমি জানি না। আমি কি ধরা পড়ে যাব, নাকি এই পাপের নদীতেই ভেসে যাব? আমার হাতে সময় খুব কম। অরিন্দম কি কিছু সন্দেহ করছে? আর রঞ্জনদা, তিনি কি আবার আসবেন? আমার জীবনের এই চরম উত্তেজনার মুহূর্তে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি চান এই গল্প এখানেই শেষ হয়ে যাক, নাকি আপনারা জানতে চান এরপর কি ঘটেছিল? কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আমার ইমো নাম্বারটি পেতে হলে কিন্তু পুরো গল্পটি মন দিয়ে শুনতে হবে। পরবর্তী পর্বে আমি আমার ইমো নাম্বারটি দেব, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। পরের পর্বে আবার দেখা হবে এই গল্পের আরও নতুন মোড় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।